এবার নীলাঞ্জনার চক্রান্তের পর্দা ফাঁস হয়ে গেল রাইয়ের সামনে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাই নীলাঞ্জনাকে বলতে থাকে যে তুই কী করার চেষ্টা করছিলিস বলতো, নিউজ মিডিয়া হাউসগুলোতে এরকম করে অনির্বাণ সম্পর্কে নোংরা কথা ছড়িয়ে, তুই নোংরা গুজব ছড়িয়ে তুই কী করার চেষ্টা করছিলিস, অনির্বাণের নাম ক্ষুণ্ণ করার চেষ্টা করছিস। একটা কথা আমি তোকে নীলাঞ্জনা খুব স্পষ্টরূপে বলে দিচ্ছি, তুই এরকম কিছু করে কোনো মতেই কিন্তু তোর উদ্দেশ্য হাসিল করতে পারবি না। তোর মতন মেয়ের উপরে আমি বিশ্বাস করে আমি যে বড় ভুল করেছি, আমি আমার সংসারটা রীতিমতো ভাসিয়ে দিয়েছি। আমার তো বুদ্ধিভ্রষ্ট হয়ে গেছে যে তোর মতন কান লাগেনি সাপকে আমি আমার বন্ধু ভেবেছিলাম। আমি কোনোদিনও ভাবতেও পারিনি যে আমার মায়ের পেটের বোন আমার এত বড় একটা সর্বনাশ করবে। অথচ এত দিন ধরে তুই আমার এত ক্ষতি করার চেষ্টা করছিস, তার সত্ত্বেও যে আমি কেন তোর মতন মানুষের উপরে বিশ্বাস করলাম। আমি ভেবেছিলাম যে তুই তো পাপের প্রায়শ্চিত্ত করতে চাইছিস, তার জন্য তুই ভালো মানুষইটা দেখাচ্ছিস। কিন্তু এখানে তো দেখছি যে না, স্রোত অনির্বাণ থেকে শুরু করে সকলে ঠিক ছিল। তো ওরা সকলে আমাকে বারবার করে সাবধান করেছিলাম যাতে তোর থেকে বিরত থাকে, তোর উপরে যাতে বিশ্বাস না করি। কিন্তু তার সত্ত্বেও আমি ছিলাম সেই মানুষটা যে কিনা সবসময় তোর পাশে ঢাল হয়েছিলাম। অন্যদিকে রাই বলতে থাকে যে আমাকে এক্ষুনি একবার স্রোতকে ফোন করতে হবে, যে কোনো মূল্যে অনির্বাণকে নির্দোষ প্রমাণ করার জন্য আমাকে সেই সকল চেষ্টা শেষবারের মতন হলেও চেষ্টা করতে হবে। অন্যদিকে নীলু বলতে থাকে যে দিদিভাই তোর যত চেষ্টা করা তুই করে নে, কারণ আমার যে কাজটা করার সেটা অলরেডি আমি করে ফেলেছি। নিউজ মিডিয়া চ্যানেলগুলো থেকে শুরু করে সকলকে খবরাখবর করা হয়ে গেছে এবং এই খবর রাতারাতির মধ্যে ছড়িয়ে পড়া মাত্রই কিন্তু কোনো অ্যাডভোকেটকে তুই অনির্বাণ দাদা ভাইয়ের হয়ে লড়াই করার জন্য দাঁড় করাতে পারবি না কোর্টে। এবং রীতিমতো আলটিমেটলি আমি এই কেসটা জিতবো এবং এই কেস তোমাকে যে কোনো মূল্যে জিততেই হবে, নয়তো বা এই গোটা বাড়িটা আমি কী করে আত্মসাৎ করবো। তার জন্যই তো এখানে স্রোতের হাজারবার বলা সত্ত্বেও আমি এই বাড়িতে মাটি কামড়ে পড়ে আছি। অন্যদিকে রাই নীলুকে বলতে থাকে যে নীলু, তুই যে অঘটনটা ঘটিয়ে আমার স্বামীর কাছ থেকে আমাকে দূরে করে দিয়ে তুই আমাদের সম্পর্কে ফাটল ধরানোর চেষ্টা করেছিস না, আমি তোকে বলে দিচ্ছি এর জবাবদিহি তোকে অবশ্যই করতে হবে এবং এই যাত্রাতেই তোকে এই জবাবদিহি করতে হবে। এই তুই কথাটা মাথায় রাখিস। অন্যদিকে নীলু বলতে থাকে যে দিদিভাই তুই এক মুহূর্তের মধ্যে আমাকে সন্দেহ করা শুরু করে দিলি। স্রোত তোকে নিশ্চয়ই আমার বিরুদ্ধে উস্কে দিয়েছে, তাই না? তার জন্য তুই এইসব ভুলভাল কথা ভাবছিস। আমি নিউজ মিডিয়া চ্যানেলগুলোতে কেনই বা খবর দিতে যাবো বলতো? অন্যদিকে নীলু বলতে থাকে যে দিদিভাই তুই খামোখা আমাকে দোষারোপ করছিস, এতে করে আমার কোনো দোষ নেই। আর তোকে কে বলেছে? আমি ওদেরকে ফোন করেছি, ওরা রীতিমতো আমাকে ফোন করেছে, আমার সঙ্গে ঘটে যাওয়া এই ঘটনার বিশ্লেষণ চাইছে ওরা। কারণ তুই একটা জিনিস ভুলে গেলে তো চলবে না কোনো মতে, যে অনির্বাণ দা কিন্তু এই শহরে সব থেকে স্বনামধন্য অ্যাড এজেন্সি চালায় এবং সেই সুবাদে অনির্বাণ দাদাভাইকে কিন্তু সকলেই চেনে এবং অনির্বাণ দাদাভাই ইটসেলফই একটা ব্র্যান্ড। তাই অনির্বাণ দাদাভাইকে নিয়ে যে কোনো কথা কিন্তু আমার ফেলানোর কোনো প্রয়োজন পড়ে না, কারণ সেটা রীতিমতো এমনিতেই ভাইরাল হয়ে যায় এবং চারিদিকে ছড়িয়ে পড়েছে। তুই আমার মুখ কতদিনই বা বন্ধ করে রাখতে পারবি বলতো দিদিভাই? এরকম করে তো কোনো রকম কোনো খবর চাপা রাখা যায় না। তা খবর তো সকালের কান অবধি পৌঁছবে, সেটা তুই যতই চেষ্টা করিস না কেন আটকানোর জন্য। ঠিক সেই মুহূর্তে রাই বলতে থাকে যে তাই বলে তুই ওদেরকে সহযোগিতা করবি এই খবরটা ছড়ানোর জন্য? অন্যদিকে নীলু বলতে থাকে যে দিদিভাই এরকম কোনো কাজে আমি করিনি, তুই শুধু শুধু আমাকে দোষারোপ করছিস, তুই আমার কথা বিশ্বাস কর। অন্যদিকে সেই মুহূর্তে স্রোত ফোন করে বলতে থাকে যে রাই দিদিভাই আমি কোনো মতে কোনো অ্যাডভোকেট জোগাড় করতে পারছি না অনির্বাণ দাদাভাইয়ের জন্য, কারণ রীতিমতো গোটা শহর জেনে গিয়েছে যে অনির্বাণ দাদাভাই মিস দিদিভাইকে মলেস্ট করার চেষ্টা করছে। কিন্তু আমার একটাই প্রশ্ন, এটা ছড়ালো কী করে? তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।